ভাই তৃতীয় টি-20তে বাংলাদেশ দলটা কেমন ছিল আপনাদের কাছে কি মনে হয়? এই দলটা নিয়ে আপনাদেরকে কয়েকটা কথা বলি। এই যে মেহেদী হাসান মিরাজ, তাকে নিয়ে সব সময় আমি একটা কথা বলি, কেন টি-20 দলে মেহেদী হাসান মিরাজ? তার এখানে কাজটা কি ভাই, দরকারটা কি? টিম ম্যানেজমেন্ট কত বড় গ্যান্ডু যে তারা মেহেদী মিরাজকে টি-20 দলে বারবার সুযোগ দেয়, বারবার সুযোগ দেয়। এইগুলা বলার কারণে অনেকে অনেক সময় কমেন্টে গালাগালি করেন ভাই। এই ম্যাচটাতে প্রমাণ হয়ে গেছে কেন মেহেদী মিরাজকে নিয়ে এইসব কথা আমি বলি। দেখেন, মেহেদী মিরাজ কখনোই আপনাকে টি-20-র প্রপার ব্যাটিংটা করে দিবে না ভাই, করতে পারবে না। হ্যাঁ, তাকে খেলাচ্ছি কেন? তার বোলিং এর কারণে। সে ভালো বোলিং করবে এই জন্যে। ভাই যদি শুধুমাত্র বোলিং এর কারণে মেহেদী মিরাজকে খেলাই, তাইলে এইটা পৃথিবীর অন্যতম ভুল ডিসিশনের মধ্যে একটা হবে ভাই। কারণ মেহেদী মিরাজের থেকে মাহেদী হাসান বোলিং এ অনেক 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 এগিয়ে। হ্যাঁ, বিশ্ব ক্রিকেটে এখন যতগুলো স্পিনার আছে যারা নতুন বলে বোলিং করে, হ্যাঁ, তাদের মধ্যে অন্যতম সেরা মাহেদী হাসান। আর বাংলাদেশের মধ্যে তো সেরাই। বাংলাদেশের জেনুইন উইকেট টেকার স্পিনার যদি কেউ থাকে তাইলে সেটা মাহেদী হাসান। সেই মাহেদী হাসান এই দলটাতে ফিরলো, ফিরে দেখেন 4 ওভারে 11 রান দিয়ে 4টা উইকেট নিছে। 4টা উইকেট নিছে ভাই। ম্যাচের টোনটা মাহেদী হাসান সেট করে দিছে। তো এই জায়গায় মাহেদী হাসান এবং মেহেদী মিরাজের পার্থক্য। মেহেদী মিরাজের টি-20 দলে কোনো মানে জায়গায় নাই ভাই, দরকারই নাই। কেন যে তাকে রাখা হয়, কোন চিন্তাতে, কোন বুদ্ধিতে, কোন বিবেকে, এইটা আমার মাথায় ঢোকে না। এই যে এইরকম কিছু ডিসিশন, মানে ভালো ডিসিশন, মানে একটা দলকে জেতানোর ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে ভাই। 3 নাম্বার টি-20-র যে দলটা, এইটা খুবই সুন্দর একটা দল হয়েছে। হ্যাঁ, দেখেন এইখানে ওপেনিং এ আপনার তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, তারপর লিটন দাস, তৌহিদ হৃদয়। যদিও তৌহিদ হৃদয় খুব ভালো ফর্মে নাই, বল ডট খাওয়ার প্রবণতা তার মধ্যে প্রচুর দেখা যায়। যদিও এই ম্যাচটাতে, মানে 3 নম্বর ম্যাচটাতে খুব বেশি বল ডট করেনি, এটা দেখে ভালো লাগছে ভাই। হ্যাঁ, তারপরে ধরেন আপনার জাকের আলী অনেক, তারপরে এই যে মাহেদী হাসান, তানজিম সাকিব, অলরাউন্ডার। হ্যাঁ, মানে সুন্দর একটা দল ছিল। প্রথম টি-20-র দলটা আপনি দেখেন, মানে ডিসিশনে কত বড় ভুল। মানে ওই দিন কি মানে গাঞ্জা টাঞ্জা খেয়ে তারা মানে প্লেইং 11টা মানে সাজাইছিল নাকি, এটা নিয়ে সন্দেহ আছে ভাই। ওইখানে জাকের আলী অনেক, যে আমার টি-20 ক্রিকেটে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান বর্তমানে, 140 প্লাস স্ট্রাইক রেটে ব্যাটিং করতেছে, 36 অ্যাভারেজ, সেই ক্রিকেটারকে প্রথম ম্যাচটাতে বসিয়ে রাখা হলো। হ্যাঁ, তারপরে ধরেন এই যে কি বলে ওইটা, মোস্তাফিজুর রহমান, যে আইপিএল খেলে আসলো, খুব ভালো ক্রিকেট খেললো সেইখানে, এবং টি-20 ক্রিকেটে সবচাইতে সফল মোস্তাফিজুর রহমান, সেই মোস্তাফিজকে প্রথম ম্যাচটাতে বসানো হলো। হ্যাঁ, তো এইরকম কিছু ভুল ডিসিশন। তারপরে ওই যে মাহেদী হাসানকে বাদ দিয়ে মেহেদী মিরাজকে নেওয়া প্রথম ম্যাচে। তো এই যে কয়েকটা ভুল ডিসিশনের কারণেই কিন্তু প্রথম ম্যাচটাতে আমরা অত বাজে করছি ভাই, অত বাজে করছি। পরবর্তী 2টা ম্যাচে ডিসিশন মোটামুটি ভালো ছিল, দেখেন আমরা ম্যাচটা জিততে পারছি। হ্যাঁ, অনেকে অনেক সময় বলে কি, ধরেন এই যে নাসির হোসেন কয়েকদিন আগেই বলছে যে কোচ টোচ এইগুলা আসলে কিচ্ছুই না। হ্যাঁ, আমাকে ভারতের কোচের দায়িত্ব দেন, দেখেন 5টা সিরিজের মধ্যে 3টাই জেতাবো। ওই কথাটা ঠিক আছে ভাই, ভারতের প্লেয়ার গুলো এতটাই ভালো, কোচ ছাড়া যদি খেলে তাও তারা দেখবেন 5টার মধ্যে 3টা সিরিজ জিতবে। হ্যাঁ, তো বাংলাদেশের ক্ষেত্রে এমনটা না। বাংলাদেশের ক্ষেত্রে কোচের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ভাই। হ্যাঁ, কারণ ইন্ডিয়ান ক্রিকেটাররা হচ্ছে বিশ্বমানের ক্রিকেটার, বাংলাদেশের ক্রিকেটাররা তা না। এইখানে ভালো প্ল্যানিং, ভালো ডিসিশন একটা ম্যাচ জেতাতে খুব বড় ভূমিকা পালন করে, যেটা একদম এই টি-20 মানে সিরিজে স্পষ্ট দেখতে পাইলাম ভাই। হ্যাঁ, তার জন্য মানে এই যে কথাটা নাসির হোসেন বলছে কোচ টোচ এইগুলা হুদাই কিছুই না, এই কথাটা বাংলাদেশের প্রেক্ষাপটে একদমই ভুল, একদমই ভুল। এই হয়েছে অবস্থা ভাই, এই হয়েছে অবস্থা। তো বাংলাদেশের কোচিং প্যানেলে, টিম ম্যানেজমেন্টে যারা আছে, নির্বাচক প্যানেলে যারা আছে, তারা যদি একটু বিবেক বুদ্ধি করে দলটা নির্বাচন করে, তাইলে দেখবেন বাংলাদেশের ক্রিকেট আসলেই মানে আমাদের যে ক্রিকেটার গুলো আছে তারাও ভালো ক্রিকেট আমাদেরকে উপহার দিতে পারবে ভাই। যেমন আপনার এইখানে যদি আমরা মেহেদী মিরাজকে এই দলটা টি-20-র দলটা থেকে সরায় দেই, যদি এখানে অন্য কাউকে সুযোগ দেয়, যেমন আপনার মাহিদুল ইসলাম অঙ্কন বা সাব্বির রহমান, লাস্ট বিপিএল ভালো খেলছে ভাই। হ্যাঁ, এমন কিছু ক্রিকেটার আছে যাদেরকে খুব অল্পতেই সুযোগ দেওয়া যায়। যেমন আপনার পাকিস্তানের
আসিফ 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 কি নাম ওর, যাই হোক, মানে আপনার ফিনিশার হিসেবে খেলতেছিল পাকিস্তানে। সে কিন্তু পিএসএল এ খুব ভালো পারফরমেন্স করছে তা না, 50 করছে, সেঞ্চুরি করছে, এইগুলা না। সে কয়েকটা 5-7টা বল খেলার সুযোগ পাইতো, দেখা যায় তো সেখানে ভালো স্ট্রাইক রেট এসে ব্যাটিং করতেছে, ছক্কা মারতেছে। সেই জন্য শুধুমাত্র কিন্তু পাকিস্তান দলে তাকে নিছিল 7 নাম্বার 6 নাম্বার পজিশনে খেলানোর জন্য। তো সেই রকমই কিছু ক্রিকেটার থাকে, তাদের বড় বড় ইনিংস দেখার দরকার নেই। হ্যাঁ, তারা 5-6টা বল খেললে 3-4টা ছক্কা মারার ক্ষমতা আছে, এইরকম মানে ইয়ে দেখে তাদেরকে নেওয়া যায়। যেমন সাব্বিরের আছে ভাই, এই যে লাস্ট বিপিএল এ 33 নাকি 32 বলে 80+ একটা ইনিংস খেললো, ওইটা আমাদের চোখে লেগে আছে। এবং পরবর্তী 3-4টা ইনিংসে টানা 2টা 4টা 5টা বল খেলার সুযোগ পাইছে, দেখেন ওইখানে দুইটা একটা করে ছক্কা সে মারছে। তো এই যে মানে এই জিনিসগুলা দেখে টি-20 ক্রিকেটে দল নির্বাচন করা উচিত, দল নির্বাচন করা উচিত। এই ম্যাচটাতে আপনার মোহাম্মদ সাইফুদ্দিনকে বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, সাইফুদ্দিন প্রথম মানে ফেরার পর খুব খারাপ যে খেলছে তা না, বিশেষ করে দ্বিতীয় ম্যাচটাতে ব্যাটিং এ খুব বড় একটা ভূমিকা পালন করছে। 2টা বল খেলেই 6 রান করতে পারছে। তো বাদ দেওয়ার মতো ক্রিকেট কিন্তু সাইফুদ্দিন খেলেনি, ওই যে টিম কম্বিনেশনের কারণে বাদ পড়ছে সাইফুদ্দিন। তো এইগুলা মানা যায়, কিন্তু আপনি মেহেদী মিরাজকে খেলিয়ে মাহেদী হাসানকে খেলাবেন না, আপনি নাইম শেখকে যে ওপেনার ব্যাটসম্যান তাকে 3 নাম্বারে 4 নাম্বারে খেলিয়ে জাকের আলী অনিককে খেলাবেন না। এই যে আবল তাবল মার্কার ডিসিশন, এইগুলা ভাই একদম দলের জন্য মানে এটা কি বলবো, এটা তো ভাই অ্যাটেম্প টু মার্ডারের মতো, বুঝছেন? হ্যাঁ, অ্যাটেম্প টু মার্ডারের মতো। এই ডিসিশন গুলা যাদের মাথা থেকে আসে, প্রথম ম্যাচে যাদের মাথা থেকে আসছিল তারা অন্য যাই হোক ক্রিকেটটা বোঝে না। হ্যাঁ, পরবর্তীতে এখন এই যে দেব চৌধুরী, রিয়াসাদ আজিম, আবিদ হোসেন সামি এদের ভিডিও দেখছে কিনা, দেখে এই তৃতীয় টি-20 দলটা সাজাইছে কিনা আল্লাহ ভালো জানে। মানে এদের ভিডিও দেখেও যদি তারা দল সাজায়, বাংলাদেশ দলটা দেখা যাবে অনেক ভালো করতেছে ভাই। হ্যাঁ, অনেক ভালো করতেছে। তো লিটন দাস একটা কথা বলছে যে আপনার মেহেদী হাসান মিরাজকে যখন আমরা দেখবো একটু ভালো পিচ মানে ব্যাটিং এর জন্য, সেইখানে তাকে সুযোগ দেওয়া হবে। যেখানে দেখবো একটু স্পিন ভালো ধরবে, সেইখানে মেহেদী হাসানকে সুযোগ দেব। এইটা একদমই করা উচিত না। যত তাড়াতাড়ি সম্ভব মেহেদী হাসান মিরাজকে টি-20 স্কোয়াড থেকে সরায় দেওয়া উচিত ভাই। হুদাই একটা জায়গা দখল করে বসে আছে, ওইখানে টি-20 একজন প্লেয়ার আনেন, সেই জায়গাটা টি-20 অন্য কোনো প্লেয়ার ডিজার্ভ করে ভাই। একটা ক্রিকেটারকে আমার 3টা ফরম্যাট খেলানোর দরকার নেই। হ্যাঁ, মেহেদী মিরাজ ওই ধরনের ক্রিকেটার না। তো এইটা আসলে বোঝা দরকার। এই যে মানে ডিসিশন মেকিং এ যদি পরিবর্তন আসে বাংলাদেশের ক্রিকেটে, দেখবেন বাংলাদেশের ক্রিকেট সামনের দিকে আগাচ্ছে। আমরা যেই প্লেয়ারদেরকে গালাগালি করতেছি, এই প্লেয়ার গুলাও দেখবেন ভালো পারফর্ম করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।